हमको कोई जानकारी नहीं है। অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ যাচ্ছে আর ববি হাকিম বলছেন আমি কিছু জানি না। এই রকম হাস্যকর কথা আজ পর্যন্ত শুনিনি। চোর চোর চোর, পিসি ভাইপো চোর, কেউ কোনো প্রতিবাদও করছে না। তৃণমূলের হাতে ৮০টা বিধায়ক থাক বা এতগুলো পুরসভা থাক, কিন্তু কোনো শক্তি আর নেই। বিজেপিও নিশ্চয়ই চাইবে না যে তৃণমূলের পুরো ভোট ব্যাংক শিফট করে সিপিএম এ চলে যাক। সেই পুলিশ অফিসাররা যারা তৃণমূলের হয়ে দলদাস হিসেবে ভূমিকা পালন করতো না, তারা এখন আরো বেশি করে প্রমাণ করার চেষ্টা করবে যে আমরা বিজেপির পক্ষে। জাহাঙ্গীর সেখানে দাঁড়ালে এমনিই হেরে যেত। তৃণমূলে একের পর এক ধাক্কা। ফলতায় পুনর্নির্বাচনের ঠিক ৪৮ ঘন্টা আগে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গীর। অন্যদিকে আবার দেবরাজ চক্রবর্তী, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিভাবে দেখছেন বিষয়টাকে, এই যে একের পর এক তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, নয়তো আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেউ কেউ আবার সরে আসছেন? না, জিজ্ঞাসাবাদ, আটক করা, গ্রেপ্তার করা, ওগুলো তো চলতেই থাকবে। দুর্নীতি করেছে আর বিজেপি এগুলো ফাইল খুলবে, হবে। এবার পুষ্পা কেন হলো জাহাঙ্গীর, ঝুঁকে নেই। আসলে অজয় পাল শর্মা এসেছিলেন, উত্তরপ্রদেশের আইপিএস, তিনি ফলতার বিশেষ দায়িত্বে ছিলেন এবং গিয়ে ওখানে শাসিয়েছিলেন। তখন মিডিয়া তাকে সিংহম বলেছিল। তার জবাবে জাহাঙ্গীর নিজেকে বলেছিল পুষ্পা ঝুঁকেগা নেই। তা সিংহম তো চলে গেছে, সিংহম তো আর আসেনি। কিন্তু পুষ্পা দেখলো যে তার যে মেন্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ভোটের রেজাল্টের বেরোনোর পরে যখন বিপুলভাবে হেরে গেল তৃণমূল, তিনি আজ পর্যন্ত প্রায় ২ সপ্তাহ হয়ে গেল, তিনি তার বাড়ি ওই শান্তিনিকেতন বিল্ডিং আর মমতার বাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তার বাড়ি, এর বাইরে তিনি কোথাও রাস্তায় নামতে পারছেন না, তিনি কাউকে কিছু বলতেও পারছেন না। এই রকম একটা যখন অদ্ভুত পরিস্থিতি, অর্থাৎ নেতার কাজ কি প্রোটেকশন দেওয়া। জাহাঙ্গীরের নামে অনেক অভিযোগ বহুদিন ধরে আছে, আমরাও বহুবার লিখেছি, বলেছি, কারণ তিনি ছিলেন অভিষেক ব্যানার্জির ডান হাত। গত বছরে ওইখানে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে জাহাঙ্গীর দাঁড়ায়নি, তৃণমূলের যিনি অন্য প্রার্থী দাঁড়িয়েছিলেন তিনি ৪১,০০০ ভোটে জিতেছিলেন, এবার প্রার্থী চেঞ্জ হয়েছে। কিন্তু এই জাহাঙ্গীর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটে ২০২৪-এর ১,৩৬,০০০ লিড দিয়েছিল। তাহলে জাহাঙ্গীর যদি নিজেই প্রোটেকশন না পায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে প্রচার করতে পারলেন না, এবং সেটা বলা হচ্ছে, তারা যে টুইট করছেন তাদের ১০০ কর্মী অ্যারেস্ট হয়েছে, অফিস ভ্যান্ডালাইজ করা হয়েছে, জাহাঙ্গীর তার প্রপার্টি রক্ষা করতে হবে। সুতরাং জাহাঙ্গীর সেখানে দাঁড়ালে এমনিই হেরে যেত। ওই ১৯৫২ সাল থেকে আজ পর্যন্ত ওই কেন্দ্রে কোনো মুসলিম জেতেনি, ওখানে 35% মুসলিম, কিন্তু জাহাঙ্গীর হয়তো ওই সময় ভোট হলে জিতে যেত। আজকের যা পরিস্থিতি তাতে জাহাঙ্গীর হারবে, এটা স্বাভাবিক ছিল। আমার মনে হয় জাহাঙ্গীর তার নিজস্ব যে সম্পত্তি করেছে ইত্যাদি রক্ষণাবেক্ষণ, তারপর ইডির চাপ থাকবে, তারপর পুলিশের চাপ থাকবে, তার কর্মীরা চলে গেছে, এই পরিস্থিতিতে জাহাঙ্গীর আর কোনো ঝুঁকি নিতে পারেনি। ফলে জাহাঙ্গীর একেবারে যে ভঙ্গিমায় সারেন্ডার করে লোকে হাত তুলে দেয় সেই ভঙ্গিমায় দিয়েছে। এইটা কিন্তু একটা অদ্ভুত বার্তা বহন করে আনে। কংগ্রেস পার্টি যখন তৈরি হয়নি তৃণমূল, তখনও সোমেন মিত্রকে আমরা দেখতাম রেগুলার নিয়মিত রাইডার্সে গিয়ে তার কর্মীদের প্রোটেকশনের জন্য একটা চেষ্টা চালাতেন, যদিও ওর সাথে দেখা করতেন। তৃণমূল কংগ্রেস হওয়ার পর পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, পার্থ চ্যাটার্জিকেও দেখেছি, যে তারা যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তারা চেষ্টা করতেন কর্মীদের প্রোটেকশন দেওয়ার। মমতা ব্যানার্জি দৌড়াতেন, বালু মল্লিক দৌড়াতেন। অর্থাৎ কর্মীকে, আমি ক্ষমতায় না থাকলেও মাত্র ৩০ জন বিধায়ক ছিলেন ২০০৬ সালে, কিন্তু কর্মীদের প্রোটেকশন দেওয়ার একটা চেষ্টা করতে হতো। কিন্তু কর্মীদের যদি প্রোটেকশন না দিতে পারে নেতৃত্ব, তাহলে কর্মীরাই বা থাকবে কি করে? কর্মী বলতে একেবারে গ্রাউন্ড ওয়ার্কারের কর্মী না, আমার দলীয় প্রার্থীও একজন কর্মী। সেই প্রোটেকশন এখনো পর্যন্ত তারা দিতে পারছে না, তারা ঘর থেকে বেরোতে পারছে না। এই রকম পরিস্থিতিতে জাহাঙ্গীরের মতো লোকেরা যে সরে যাবে, এটাই অত্যন্ত স্বাভাবিক এবং সেটাই হয়েছে। এছাড়া দেবরাজ বা অন্যদের ব্যাপারে তারা অ্যারেস্ট হবে, বিভিন্ন ক্ষেত্রে পুলিশ যেগুলো ভূমিকা পালন করতো না, সেই পুলিশ অফিসাররা যারা তৃণমূলের হয়ে দলদাস হিসেবে ভূমিকা পালন করতো না, তারা এখন আরো বেশি করে প্রমাণ করার চেষ্টা করবে যে আমরা বিজেপির পক্ষে, তৃণমূলের পক্ষে ছিলাম না। ঠিক যেভাবে ওই যে কথা উঠেছে না, দুপুর ২টোর পরে তৃণমূল বিজেপি হওয়া, তারা অনেক বেশি পরিমাণে বিজেপির হয়ে তারা তৃণমূলের অফিসে হাঙ্গামা চালিয়েছে। আমি তো খোঁজখবর নিচ্ছি, কলকাতা সাবামসে বেশিরভাগ যে বিজেপি পার্টি লোকেদের গিয়ে তৃণমূল পার্টি অফিসে হাঙ্গামা করেছে, ভাঙচুর করেছে বা তালা মেরেছে, সেগুলো সব দুপুর ১২টার পর তৎকাল বিজেপি।
অর্থাৎ লোকে যখন চেঞ্জ হয় তাকে প্রমাণ করতে চেষ্টা করে যে আমি ওদের সাথে বাধ্য হয়ে থাকতাম, এখন তোমার সাথে। তো পুলিশও সেই চেষ্টা করবে, ফলে যা কেস কামারি আছে পুলিশ খুঁজে বার করবে, সেগুলো দেবে। কিন্তু সেই প্রোটেকশন বা তার পাশে আইনত সহায়তা নিয়ে যদি না দাঁড়াতে পারে তৃণমূল নেতৃত্ব, তাহলে কিন্তু দিনের পর দিন এই অবস্থাটা ক্রমশ বাড়তেই আরম্ভ করবে। তাহলে তৃণমূলের ভবিষ্যৎটা কি দেখছেন? এখনই তৃণমূলের এপিটাপ লেখার সময় নেই। তারা প্রায় 41% ভোট পেয়েছে, কিন্তু অবাক লাগছে তাদের হাতে 42 জন এমপি রয়েছে, তাদের হাতে রাজ্যের সবকটা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, 102টোর বেশি পুরসভা রয়েছে, কলকাতা কর্পোরেশন, শিলিগুড়ি কর্পোরেশন, আসানসোল কর্পোরেশন। তারপরেও দলটা একদম ক্রলিং, হামাগুড়ি দিতে শুরু করেছে, দাঁড়াতেই পারছে না। অর্থাৎ এমন তার মানে অবস্থা দাঁড়িয়েছিল, যেটা আমরা বারবার বলছিলাম ভোটের আগেও এবং ভোটের পরেও বলছি, যে আসলে আইপ্যাক যে নির্ভরতা, মূল সাংগঠনিক নির্ভরতার কাজে। সংগঠন হলে কি হয়, স্থানীয় স্তরে একজন নেতা থাকে, সেই নেতার আন্ডারে কর্মী থাকে, এবার কর্মীরা কেউ মার খেলে সেই নেতা থানা পুলিশ দৌড়াদৌড়ি করে, টাকা পয়সা দিয়ে বা অন্যভাবে মীমাংসার চেষ্টা করে, ধর্নায় বসে যায়। এই ব্যাপারটা তো উঠে গেছে। গত 7 বছর ধরে তো আইপ্যাক ফোন করে এটা চালাতো, পুলিশ তাদের হাতে, ডিএম তাদের হাতে, তারা নিয়ন্ত্রিত হতো। এই যে অ্যাক্সিস, অর্থাৎ মেরুদণ্ডটাই যদি উবে যায় কোনো লোকের, যে চালিকা শক্তি, আইপ্যাক তো নেই, তাহলে এই 7 বছর ধরে যে গ্যাপটা হয়েছে সেটা চলবে কি করে? চলছে না। তো এই না চলার জায়গা থেকে দাঁড়িয়ে নতুন করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেন, নেতৃত্ব দেন, এই যে এত হকার উচ্ছেদ হচ্ছে, এই যে গোয়ালাদের এইরকম অবস্থা, গরু বিক্রি হচ্ছে না, কুরবানি, লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে তারা বসে আছে, সেই ঋণের টাকা কি করে শোধ করবে জানে না, ঘরে ঘরে লোকে কাঁদছে। সিপিএম নেতৃত্ব, যাদের মাত্র একজন বিধায়ক, যাদের কিছু নেই, সিটু, তারা গিয়ে পারুক না পারুক লোকের পাশে দাঁড়াচ্ছে, বলছে। আর তৃণমূল শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় টুইট করে আর ফেসবুকে বলে যাচ্ছে আর ঘরে বসে মিটিং করছে। এইরকম করতে থাকলে তো মানে কি বলে, একদম গুণোত্তরীয় হারে পুরো, ঠিক পাহাড়ের খাদে যেরকম গাড়ি পড়ে মনে হচ্ছে যেন ব্রেক কেটে গেছে, গালগাল গালগাল করে গাড়ি নামতে শুরু করেছে। কোথাও তো একটা ব্রেক টান রে ভাই, এখন টানতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুরে হেরে গেছেন, যেটা তার বাড়ি। আমি যদি বাড়ির লোকেই অনাস্থা প্রকাশ করে, তাহলে তার পক্ষে একটা সাইকোলজিক্যাল ভয়ঙ্কর সেটব্যাক। ওই অবস্থা থেকে কি করে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তাদেরই ভাবতে হবে। কিন্তু মূল যে সাংগঠনিক ব্যাপারটা ছিল, জেলায় জেলায় যেহেতু আইপ্যাকই গোটা ব্যাপারটা দেখতো, সেইটা জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। আরেকটা বিষয় আপনি এটা বললেন, মানে আপনার কথা এটা স্পষ্ট যে জাহাঙ্গীর কোথাও গিয়ে বুঝতে পেরেছে যে সে হেরে যাবে, তাই সে সরে এসেছে। কিন্তু এটা থেকে কি ইঙ্গিত মিলছে? ডায়মন্ড হারবার মডেল কি মুখ থুবড়ে পড়লো? ডায়মন্ড হারবার মডেল অভিষেক ব্যানার্জি কি করেছিল কে জানে। ডায়মন্ড হারবার ক্লাব, ডায়মন্ড হারবার মডেল, সেই মডেলে আলাদা উন্নয়ন, সেই মডেলে লোককে খাওয়ানো, চিকিৎসা, এরকম করে কোনো একটা লোকসভা কেন্দ্রের মডেল হয় নাকি? আর সেটাকেই ঢাকঢোল পিটিয়ে মিডিয়া প্রচার করেছে। আসলে এই বাংলার মিডিয়ার যে মেন স্ট্রিম প্রাতিষ্ঠানিক, তাদের ভূমিকা একেবারে দালালের ভূমিকা সবসময় থাকে। তারা যখন যে ক্ষমতায় বসে, তার সমস্ত দোষ ত্রুটি ঢেকে তাদের এমন করে একটা ফেনিয়ে ফেনিয়ে উচ্ছ্বাস। ডায়মন্ড হারবার মডেল অভিষেক ব্যানার্জিও বলতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোনোদিন রাস্তায় নেমে আন্দোলন করে বড় হননি, ফলে একটা বিপর্যয়ের পরে যে সেই মডেলটা ভেঙে পড়বে, কোনো মডেলই থাকবে না, এইটা তো স্বাভাবিক। এবং সেটাই হতে শুরু করেছে। শুধু ডায়মন্ড হারবার মানে প্রত্যেকটা বিধানসভা, ফলতা বলে না, ওই মডেল ওইভাবেই এখন ক্রিপল করবে। আমরা তো দেখেছি ডায়মন্ড হারবারের সদ্য যিনি জিতেছেন বিধায়ক, সেই বিধায়ক গিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছেন। তাহলে মডেলটা কোথায় থাকলো? আসলে মডেলটা প্রচারে ছিল, মডেলটা বাস্তবে কোনো অস্তিত্ব সেই মডেলের ছিল না। এটা আমরা ভোটের ফলাফল প্রকাশের পরে পরিষ্কারভাবে বুঝতে পারছি। তাহলে কি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব আর থাকছে না? এটাই স্বাভাবিক। ও যে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত এখনো আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, কিন্তু ফাংশন করছে কি? করছেই না। আমরা ক্যালকাটা কর্পোরেশনের অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ যাচ্ছে, আর ববি হাকিম বলছেন আমি কিছু জানি না, আমরা শুধুমাত্র নীতিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে মেয়রের। এইরকম হাস্যকর কথা আজ পর্যন্ত শুনিনি। তৃণমূল আমলে নয়, বামফ্রন্ট আমলে আমরা দেখেছি যে তৃণমূলের পুরো ভোট, বামফ্রন্ট হয়তো হকারদের কিছু ব্যবস্থা করতে চাইছে, যে তৃণমূলের পুরো ভোট যদি বলে না হবে না, তাহলে হতো না। এ তো ভাবের ঘরে চুরি করছে তৃণমূল। মানে তৃণমূলের হাতে 80টা বিধায়ক থাক বা এতগুলো পুরসভা থাক, কিন্তু কোনো শক্তি আর নেই। কোনো পুরসভায় বেআইনি কারবার, কোনো পুরসভায় বেআইনি বাড়ি, কোনো পঞ্চায়েত এলাকায় বেআইনি কারবার, বেআইনি বাড়ি, এগুলোর অনুমোদন দেওয়া, ভাঙা, ব্যবস্থা নেওয়ার অধিকার তো পুরসভা পঞ্চায়েতে। তারা তো সেলফ গভর্নিং বডি।
সেই সেলফ গভর্নিং বডির তো ভার্চুয়াল কোনো অস্তিত্ব থাকছে না। এই যে এতগুলো সেলফ গভর্নিং বডি, তাদের আলাদা বাজেট, তাদের আলাদা কর্মী, তাদের আলাদা নিয়ম, সেটার তো আর কোনো অস্তিত্বই দেখতে পাচ্ছি না। এবং তৃণমূল সেই অস্তিত্ব বজায় রাখার কোনো যে চেষ্টা করবে, সংঘাতে যাবে যে না তুমি আমার অধিকার কাটল করছো, সেইটাও তো করতে পারছে না। তারা তো জাস্ট যা বলছে তাই পালন করছেন আইএস অফিসাররা, থানার আধিকারিকরা, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত লোকেরা, এবং চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারা অফিসেও যাচ্ছে না আমার কাছে বেশিরভাগ ক্ষেত্রে খবর, অথচ তারাই ফাইলে সই করার অধিকারী। এখন অন্য কেউ সই করলে হবে না। তাদের এখনো নির্বাচিত পঞ্চায়েত হতে এখনো 1 বছর দেরি, পুরসভা হতে দেরি। তার আগেই যদি তাদের এই আমাদের দেশের এই ব্যবস্থাটা কেন হয়েছে, 30টা লোকসভায় একজন, বিধানসভায় একজন, পঞ্চায়েত বা পুরসভায় 3 টায়ার যে ব্যবস্থা, প্রত্যেকটা টায়ারের আলাদা গুরুত্ব আছে, তার আইনগত বৈধতা আছে। সেই নিচের তলার যে বৈধতা, সেই বৈধতা তো তারা পালনই করছে না। তার মানে যেখানে অ্যাডমিনিস্ট্রেটর আছে সেটা নয় চেঞ্জ হতে পারে, যেন হাওড়া, কিন্তু কলকাতায় কেন হবে, ডায়মন্ড হারবারে কেন হবে? সেখানে তো জেলা পরিষদ অ্যাবসলিউটলি তৃণমূলের হাতে, কিছুই তারা বলতে পারছে না। আচ্ছা, পুলিশ কথা শুনছে না, তাহলে পুলিশের কাছে গিয়ে তো আমাকে ডেপুটেশন দিতে হবে, ধর্নায় বসতে হবে, রাস্তায় বসতে হবে। সেটা বসতে গেলে আমার লোক চাই, আমার মানসিক জোর চাই, সেটাই নেই। এখন কবে সেই জোর ফিরবে, কবে তারা এই পরাজয়ের ধাক্কা সামলে দাঁড়াতে পারবে, আমি জানি না। ফিরবে কিনা, এখন আদৌ ফিরবে কিনা সেটা নিয়ে বলছে তৃণমূল দলটাই উঠে যাবে, আর থাকবে না। সেটা এখনই আমি বলবো না, এরকম কোনো কথা। কিন্তু কারণ ইতিহাসে শেষ কথা কেউ বলে না। কিন্তু এটা এখন যারা বলছে তারা কদিন আগেই তৃণমূলের হয়ে নানা সুযোগ সুবিধা নিয়েছে, ঘুরেছে বেরিয়েছে, সাংবাদিকগুলো আছে, ইউটিউবারও আছে, সব কিছুই আছে। আমি এরকম কোনো কথা বলতে চাই না, কারণ আমি আপনাদের চ্যানেলে বারবার বলেছিলাম, হয় তৃণমূল 160-65টা সিট পাবে, 40-50টা হেরে যাবে, বিজেপি 120টা পাবে, নয়তো সুনামি হবে। উল্টোটা বিজেপি 200-র ওপর পাবে, তৃণমূল মমতাও হেরে যাবে। পরেরটাই হয়েছে, যদিও আমি বলেছি না সম্ভাবনা খুব কম। কিন্তু ঘটনা হচ্ছে আজকেই লিখে দেওয়া যায় না যে তৃণমূল পার্টিটা উঠে যাবে, কিন্তু তৃণমূল পার্টির যে সাপোর্ট বেস, সেই সাপোর্ট বেসটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেইটা কোথায় শিফট করবে, সেটার দিকে সকলকে নজর রাখতে হবে। আগামী 6 মাস অন্তত লাগবে এটা বুঝতে। এবং বিজেপিও নিশ্চয়ই চাইবে না যে তৃণমূলের পুরো ভোট ব্যাংক শিফট করে সিপিএমে চলে যাক, তাহলে তো তারাই প্রধান প্রতিদ্বন্দ্বী হবে। বিজেপিও চাইবে যে ভেঙে যাক, তৃণমূলের সাপোর্ট 41%, 10% আরও কমুক, সিপিএমে যাক, আর 30 ভাগ থাক, তাহলে তারা আরও বেশি সংখ্যক সিট লোকসভায় জিতবে, পুরসভায় জিতবে, জেলা পঞ্চায়েতে জিতবে। সুতরাং এত তাড়াতাড়ি উঠে যাবে বলা যায় না, কিন্তু বড় রকম তারা মানে পার্টিটা অস্তিত্ব রক্ষার বড় রকম সংকটে পড়েছে। এর অন্যতম কারণ হচ্ছে, যেটা আমি প্রথম থেকে আজকে গত 5-7 বছর ধরে কন্টিনিউয়াস বলে যাচ্ছি, পার্টিটার কোনো রকম ইডিওলজিক্যাল বেস নেই। এদের একটাই ছিল সিপিএম হটাও, রাজ্য বাঁচাও। সিপিএম হটে গেছে, রাজ্য বেঁচে গেছে, 15 বছর সিপিএম শূন্য হয়ে গেছে, তারপরে ইডিওলজিক্যাল বেস তো আর কিছু নেই। ইমাম মুয়াজ্জামদের ভাতা করলো, কিছু হয়তো মসজিদের ব্যাপারে অন্য দিক থেকে সাহায্য করলো, তারপরে জগন্নাথ মন্দির করলো, তারপরে দুর্গা অঙ্গন, তারপরে মহাকাল টেম্পল ঘোষণা সরকারি টাকায়। ফলে গোটা ব্যাপারটা একটা জওয়া খিচুড়ি। ফলে ইডিওলজিক্যাল যে বেস নিয়ে লোকে ফাইট করে, আচ্ছা রাহুল গান্ধীকে তো কত জেরা করেছে, জেলে পাঠাবে বলে, সেটা একটা গান্ধী, নেহেরু, আম্বেদকরের একটা ইডিওলজিক্যাল বেস আছে। কমিউনিস্ট পার্টির লোকেদের একটা লেনিন, স্ট্যালিন, মাও সেতুং বা জ্যোতি বাসু, তাদের একটা ইডিওলজিক্যাল বেস আছে। এমনকি একেবারে যাদের নগণ্য এসইউসিআই, তাদেরও ক্ষুদিরাম, স্বামী বিবেকানন্দ, তার সাথে শিবদাস ঘোষ, তাদের একটা ইডিওলজিক্যাল বেস আছে। তৃণমূলের ইডিওলজিক্যাল বেস নিয়ে যখন বারবার প্রশ্ন উঠেছে, তখন অভিষেক ব্যানার্জি এই ভোটের আগে বলেছিল, আমরা দেখেছিলাম, যে সেবা ধর্মই আমাদের ইডিওলজিক্যাল বেস, লোকের জন্য কাজ করা। এটা তো কোনো ইডিওলজিক্যাল বেস হয় না। সমস্ত পলিটিক্যাল পার্টি বলে আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, আরএসএসও তাই বলে। তারা সাভারকার, গোলবারকার, হেডওয়ার্কার, তাদের এবং শ্যামাপ্রসাদের সাথে থেকেও তাদেরও একই কথা বলে, আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। কি ইডিওলজিক্যাল বেসটা স্ট্রং থাকার দরকার ছিল। মমতাবাদী যে দল, ব্রাত্য বোস মমতাবাদী বলে প্রচার করছিলেন, ভবন আছে। এখন মমতাবাদীর যে ইডিওলজিক্যাল বেস, সেটা তার দলের লোকেরা কতটা গ্রহণ করবে, কি করবে? কারণ এই ঝড় যখন এসছে, এবং ঝড়ের সাথে দুর্নীতির বিপুল পরিমাণে, অভিষেক ব্যানার্জির অতগুলো নিজের প্রপার্টি নিজে করতেই পারে লোকে, বিজেপির লোকেদের প্রপার্টি নেই, একজনের নামে হয়তো 100টা করে প্রপার্টি,
নীতিন গডকরির কত ব্যবসা, অমিত শাহ ছেলের কত ব্যবসা, ওটা হতেই পারে, বৈধভাবে ব্যবসা করার কারোর অধিকার দেয়নি, কিন্তু বিষয়টা এমনভাবে আসছে যে সবটাই অবৈধ, এবং সেইটা তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যে জায়গায় দাঁড়াবে, সেক্ষেত্রে কতটা লড়তে পারবে সেটা পরিষ্কার নয়। এক, দু নম্বর, আমার একটা জিনিস দেখে খুব অবাক হয়েছে, অভিষেক ব্যানার্জির যে বাড়ি শান্তিনিকেতন বিল্ডিং, পাড়া ওখানে এসে গালাগাল করছে, লোকে নাটক করছে, যা খুশি তাই করছে। আরে এটা করলে তো পাড়ার 10টা লোক তো বারণ করে, কেউ একটা বেরিয়ে রাটই কাটছে না। মমতা ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে সাইলেন্সার বাইকের খুলে দিয়ে মানে লাল চুল কানে দুল পাটিরা জোর বাইক চালাচ্ছে, চোর চোর চোর, পিসি ভাইপো চোর, তারও স্বরে মাইক বাজাচ্ছে, কেউ কোনো প্রতিবাদও করছে না। মানে আমি বুঝতে পারছি না, তাহলে কি একেবারে নিজস্ব লোক বলে কিছু নেই? কিছু তো লোক, এই মমতাকেই আমি এত বছর ধরে দেখেছি, সে মার খাচ্ছে, পড়ে যাচ্ছে, কিছু দিতে পারবে না, তার পেছনে লোক দৌড়তো। এতদিন তাহলে কি সবাই সুবিধা পাওয়ার জন্যই জানি না, পাশে ছিল? এটা খুব, এটা বোঝা যাচ্ছে না পরিষ্কার, মানে কোথাও একটা ডিসকানেকশন হয়ে গেছিল, তার জন্যই আজ এই অবস্থা। ডিসকানেকশন যদি কন্টিনিউ করে তাহলে পার্টির ভবিষ্যৎ খুব খারাপ। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।